तो चलिए भाई, आई होप प्रत्येके শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, অডিও ভিডিও ক্লিয়ার আছে। প্রত্যেককে ওয়েলকাম করছি আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল টেক্সটবুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। তো আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে আমার স্টুডেন্টসের কাছে একটাই অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়ারিজ, কি না আরপিএফ কনস্টেবল এক্সামিনেশন কবে হবে। আমরা দেখেছি এএলপি ডান, টেকনিশিয়ান ডান, আরপিএফ এসআই ডান, জেই ডান, সব কিছু অলমোস্ট ডান। টেকনিশিয়ান গ্রেড 3 ডান হয়ে আনসার কি বেরিয়ে গেছে। তো অবশ্যই পড়ে রইল কে আরপিএফ কনস্টেবল, যেটা কিন্তু প্রথম দিকে একদম ফার্স্ট সেকেন্ড থার্ড নোটিফিকেশনের মধ্যে একটা ছিল, এখনো পর্যন্ত তার এক্সামিনেশন হয়নি। তো এটা কবে হতে পারে? তো আমি তোমাদের ওই 28 তারিখে যে ভিডিও করে দিয়েছিলাম আরপিএফ কনস্টেবল এক্সামিনেশন রিগার্ডিং, সেখানে একটা কথা আমি তোমাকে একদম ক্লিয়ার বলেছিলাম যে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত রেলওয়ে চাইলে মোটাভাবে যদি 31 ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি করতে পারে, তবেও জানুয়ারি মাসের 8 তারিখে কিন্তু পসিবল নয়। জানুয়ারি মাসের শেষ দিক বা জানুয়ারি মাসের 15 তারিখ বা 20 তারিখ করে এক্সামিনেশন স্টার্ট হতে পারে। বাট আজকের দিনে দাঁড়িয়ে সেটা আর কখনোই পসিবল নয়। জি হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে সেটা আর কখনোই পসিবল নয়। ইভেন বলতে কোনো দ্বিধা নেই, খুব যদি ভুল না বলে থাকি, যদি খুব ফ্যাক্ট এর সাথে কথা না মানে খুব ফ্যাক্টকে যদি আমরা গুরুত্ব দিয়ে থাকি, তাহলে আমরা বলতে পারবো যে বাবু জানুয়ারি মাসে যেমন সম্ভব নয়, ফেব্রুয়ারি মাসেও কিন্তু আমাদের আরপিএফ কনস্টেবল এক্সামিনেশন হওয়া সম্ভব নয়। ইয়েস, যদি আমরা লজিক্যালি পুরো জিনিসটাকে দেখি। তো আজকে আমি পুরো জিনিসটাকে নিয়ে চর্চা করব এবং সাথে করে তোমাদের যারা আরপিএফ কনস্টেবল অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য কিছু আমার তরফ থেকে অ্যাপ্রোচ থাকবে যে এক্স্যাক্টলি এই যে টাইমটা আমাদের আছে, এই টাইমটা আমরা নিজেদেরকে কিভাবে ব্যবহার করব নিজেদের মতো করে। ঠিক, ইয়েস। তো একটু প্রত্যেককে বলবো প্লিজ শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে সেশনটা। দেখো, যেটা নিয়ে আমি প্রথমেই কথা বলবো যে এক্স্যাক্টলি, আচ্ছা তার আগে ছোট্ট একটা ইনফরমেশন বলে দিই, যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করোনি প্রত্যেকে জয়েন করে যেও। নোটস পিডিএফ থেকে স্টার্ট করে সমস্ত ইনফরমেশন তুমি এখানে পেয়ে যাবে সবার আগে, ঠিক আছে? চলো, আচ্ছা, যেটার জন্য আমি তোমাদের বলতে এসেছিলাম, আমরা প্রত্যেকে জানি যে এই যে আমাদের আনঅফিসিয়াল ক্যালেন্ডার বা বলতে পারি আনঅফিসিয়াল এক্সাম শিডিউল, তো এই এক্সাম শিডিউলে কিন্তু আলটিমেটলি আমরা যদি এএলপি এবং টেকনিশিয়ান এবং সাব ইন্সপেক্টর সাথে জুনিয়র ইঞ্জিনিয়ার এই জায়গাটাকে যদি ধ্যান দিই, আমরা দেখতে পাচ্ছি মোটাভাবে 99% ক্ষেত্রে এক্সাম শিডিউল কিন্তু বা স্কেডিউল ক্র্যাক করে যাচ্ছে, মানে একদম সঠিক। এই প্রথম আমরা দেখতে চলেছি যে আরপিএফ কনস্টেবল, যেটা আমাদের এই স্কেডিউল অনুযায়ী 8 তারিখ থেকে দেওয়া হয়েছিল এবং 8 থেকে 10, 15 থেকে 17 এবং 27 থেকে 3, আবার 27 পর্যন্ত হয়ে গেছিল, আবার 3রা মার্চ থেকে আপ টু 7ই মার্চ। এই জায়গাটা নিয়ে আমার একটুখানি সমস্যা ছিল। আমি স্টুডেন্টকে বলেও ছিলাম যে বাবু, কোনো একটা এক্সামিনেশন একদিন দুদিন গ্যাপ দিয়ে হতে পারে মাঝে, এটা নো ইস্যু। খুব বেশি বড় একটা গ্যাপ হলে হয়তো সেটা 4 দিন হতে পারে বা 5 দিন হতে পারে, বা আমি না মারার মতো করে হলেও মেনে নিলাম 7 দিন গ্যাপ হতে পারে। কিন্তু কোনো দিনও জানুয়ারি মাস শেষ হয়ে যাওয়ার পর ফেব্রুয়ারি মাস পুরো গ্যাপ হয়ে গেল, মার্চ মাস থেকে তুমি আবার এক্সাম দিচ্ছ, এই ধরনের এক্সাম প্রসেস কিন্তু জেনারেলি দেখা যায় না। যে আমার যেখানে এক্সাম স্টার্ট হচ্ছে অ্যান্ড তারপরে মাঝে একটা গোটা মাস গ্যাপ, তারপর আবার এক্সাম শেষ হবে, এটা অ্যাকচুয়ালি এক্সামের কোনো মতলব জেনুইন অ্যাপ্রোচ হতে পারে না। ঠিক, এই জায়গাটা নিয়ে আমার কিন্তু কোয়েশ্চেন মার্ক ছিল। যাই হোক, ওভারঅল বেসিসে আমরা দেখেছি যে এই হচ্ছে আমাদের স্কেডিউল, যেখানে আমাদের আরপিএফ কনস্টেবলের এক্সাম ডেট দেওয়া হয়েছিল 8ই জানুয়ারি থেকে। কিন্তু আজকে যদি আমরা এখনও দেখতে চাই যে আজকে এখনও পর্যন্ত আমাদের আজকের তারিখ মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ। তো অলরেডি জাস্ট সামনে চলে আসছে, মতলব আজ ঘড়ির কাঁটায় আমরা দেখতে পাচ্ছি 6 তারিখ। তাহলে সেই 6 তারিখে আমাদের কিন্তু এসে গেছে, আর আমাদের এক্সাম স্টার্ট হওয়ার কথা ছিল। আনঅফিসিয়াল যদি ক্যালেন্ডারটাকে আমরা প্রাধান্য দিই, তাহলে সেই জায়গায় 8 তারিখে কোনোভাবে পসিবল। প্রথম কথা হচ্ছে জি নেই, কোনোভাবে পসিবল নেই। দ্বিতীয় কথা, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে
আপনার কথা অনুযায়ী, ইয়েস আমার কথা অনুযায়ী জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে এক্সামের সম্ভাবনা নাই। এর পিছে কারণ কি না, কারণ আমি প্রথমেই বললাম আমাদের এখনো পর্যন্ত আরপিএফ কনস্টেবলের এক্সামের যে আমাদের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিন্তু বের হয়নি। মানে কার ফর্ম রিজেক্ট হয়েছে, কার ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে, এই যে স্ট্যাটাস কোনো ভুল ভ্রান্তি আছে কিনা কিচ্ছু আলটিমেটলি আসেনি। এবং মানলো যদি রেলওয়ে খুব ফাস্ট কাজ করে তবুও এক্সাম স্ট্যাটাস বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি হওয়ার পরে মোটাভাবে যদি খুব দ্রুত রেলওয়ে কাজ করে তবুও 20 দিনের মিনিমাম 20 দিনের ব্যবধানের বা তার কমে কিন্তু এক্সাম নেওয়া পসিবল নয়। 20 দিন কিন্তু মাঝে একটা মিনিমাম গ্যাপ থাকবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনো পর্যন্ত এক্সামিনেশনের কোনো রকম কোনো জিনিসপত্র দেখতে পাচ্ছি না। আমি মেনে নিলাম 20 দিন, জেনারেলি হয় না, 1 মাস 10 দিন গ্যাপ থেকেই যায়, বাট ওভারঅল বেসিস আমি মেনে নিলাম যদি রেলওয়ে খুব দ্রুত কাজ করে তবুও 20 থেকে 25 দিনের একটা গ্যাপ থাকবে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে জারি হওয়া থেকে স্টার্ট করে আপ টু এক্সামিনেশন স্টার্ট বা সিটি ইন্টিমেশন জারি হওয়ার দিকে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই পুরো চক্রটাকে যদি চালাতে হয় ওভারঅল বেসিসে আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে জারি করে আপ টু এক্সামিনেশন পর্যন্ত আমার হাতে 45 দিন এর কাছাকাছি বা 40 দিনের কাছাকাছি সময় রাখতে হবে, যেটা এই মুহূর্তে আর কিন্তু নেই, আর জেনারেলি নেই। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো কনফিউশনের সাথে নয়, একদম স্ট্রেট কাট বলতে পারি জানুয়ারি মাসে রেলওয়ে আরপিএফ কনস্টেবল সম্ভব নয়। ফেব্রুয়ারি মাসে একদমই সম্ভব নয়, কারণ আমরা জানি গত কিছুদিন আগে আমাদের কি বেরিয়েছিল, স্টাফ সিলেকশন কমিশনের এসএসসি জিডির যে নোটিফিকেশন বেরিয়েছিল 2024-25-এর, ঠিক সেই 2024-25-এর স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম শিডিউল জারি হয়ে গেছে। কবে থেকে 4 তারিখ থেকে স্টার্ট করে আপ টু 25 তারিখ পর্যন্ত এক্সামিনেশন চলবে ফেব্রুয়ারি মাস। তাহলে ফেব্রুয়ারি মাস সম্পূর্ণভাবে ফিল আপ। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের কি না, আমাদের কাছে এখন সময় কি আছে। আমাদের কাছে জানুয়ারি মাস সম্ভব নয়, ফেব্রুয়ারি মাস কোনোদিনও সম্ভব নয়, পড়ে আছে মার্চ এপ্রিল। এবার তুমি যদি একটুখানি ধ্যান দিয়ে দেখো আমাদের এবারে এসএসসির ক্যালেন্ডার, কারণ এসএসসির এক্সাম রেলওয়ের এক্সাম কিন্তু জেনারেলি কখনো ক্লাস হয় না এবং হওয়া উচিতও নয়, ঠিক। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলতে পারি দেখো এসএসসির ক্যালেন্ডার 2025-26-এ 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর এই 3টে ডিপার্টমেন্টাল এক্সাম, এটা কোনো এফেক্টিভ নয় আমাদের জন্য। এসএসসি প্রথম ওপেন রিক্রুটমেন্ট করছে, তার এক্সামিনেশন কবে হচ্ছে না জুন জুলাই মাসে 2025 সালে। কিসের না আমাদের সিলেকশন পোস্টের। তারপরই আছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, সেটাও তোমার জুন জুলাই মাসে এক্সাম ডেট দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি এই জুন জুলাইয়ের আগে আমাদের দুটো এক্সাম কন্ডাক্ট করাতে হবে। নাম্বার 1, দুটো বললে ভুল হবে, 3টে বলা ভালো। নাম্বার 1 আমাদের আরপিএফ কনস্টেবল, নাম্বার 2 এএলপি সিবিটি 2, নাম্বার 3 এনটিপিসি। তো এক্স্যাক্টলি মোটা মানকার চলো সবার আগে কে প্রাধান্য পাবে, আরপিএফ কনস্টেবল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আরামসে অ্যাজিউম বা অনুমান করতে পারো সবার আগে আরপিএফ কনস্টেবলকে রাখতে পারো, যে আফটার ফেব্রুয়ারি মার্চ মাসে তোমার কিন্তু আরপিএফ কনস্টেবল এক্সামিনেশন হওয়ার সমূহ সম্ভাবনা আছে, ওকে। এবং মার্চের শেষ করে বা এপ্রিলের ফার্স্ট সেই জায়গায় তোমার এনটিপিসি, অ্যান্ড মে মাস নাগাদ হতে পারে তোমার এএলপি সিবিটি 2। দেন জুন জুলাই মাস থেকে তোমার কি এসএসসির শিডিউল এগিয়ে যাবে, স্টার্ট হবে, ঠিক আছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হাতে কত সময় আছে না, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার টোটাল জানুয়ারি মাস টাইম পাচ্ছি, ফেব্রুয়ারি মাস টাইম পাচ্ছি। যতজন ক্লাস দেখছো, সেশন দেখছো, আমাকে প্রত্যেকে বলো, যারা স্টুডেন্টস আছো প্রত্যেকে, আশা করতে পারি প্রত্যেকের যারা আরপিএফ কনস্টেবলকে পাখির চোখ করেছো প্রত্যেকের এক্সাম সিলেবাস কমপ্লিট, हाँ कि ना एक बार बोल दो कमेंटे। तो ऑब्वियसली येस और नो एक बार बोलो, आशा करते पारी हाँ।
কমপ্লিট, ইয়েস, ঠিক আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এখন কি করা হবে বা এখন আমাদের নিজেদের মধ্যে দিক থেকে কোনটা বেস্ট হবে? একটাই বেস্ট হবে কি না, বাস টেক্সট বুক যে বেঙ্গল চ্যানেল, সেই চ্যানেলের আন্ডারে যে আমাদের টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকের মক টেস্ট সম্পূর্ণ বাংলা ভাষায় তুমি দাও। এবার তোমরা বলতে পারো স্যার মক টেস্ট তুমি আগেও দিয়েছো, বাট আমার তরফ থেকে কিছু আমি কথা বলতে চাই এই মক টেস্টের ব্যাপারে। আমি এই জন্য বলতে চাই এই মক টেস্টের ব্যাপারে, কারণ আমাকে বেশ কিছু স্টুডেন্ট ফোন করে বলছে যে স্যার এই প্রবলেম হচ্ছে, এবং তাদের কথা অনুযায়ী বা তারা যে উত্তর দিচ্ছে সেই জায়গা থেকে আমি স্টুডেন্টের প্রবলেমটাকে সলিউশনের জায়গায় আনতে পারি। আই হোপ আমি সেটা পারবো, বাস একটু মন দিয়ে শোনো। দেখো, তোমরা যে মক টেস্টটা দিচ্ছ সেই মক টেস্টে নো ডাউট কারো ভালো হচ্ছে মক টেস্টে ফলাফল, কারো মক টেস্টে খারাপ হচ্ছে, বাট তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ। বেশ কিছু ইউটিউব স্টুডেন্টস আমাকে ফোন করছো যে স্যার এই হচ্ছে, মাঝে মধ্যে দু একজন পেড স্টুডেন্ট বলছে যে স্যার আমার এই প্রবলেমটা হচ্ছে। প্রবলেমটার সলিউশন কি? জায়গায় কোয়েশ্চেন কমন পাচ্ছি, মক টেস্ট দেওয়ার পরে আমি যদি খাতা খুলে দেখছি স্যার নোট তো সব ঠিকঠাক আছে জিকের, কিন্তু আমি বুঝতে পারছি না। সেই মুহূর্তে কখন না ডিউরিং এক্সামিনেশন, ডিউরিং মক টেস্ট। তাহলে এই মুহূর্তে আবার কাজ কি? তুমি যখন মক টেস্টটা দিচ্ছ সেই জায়গায় এমন একটা পোর্শন আছে যেটা তোমার স্ট্রং, এমন একটা পোর্শন আছে যেটাই তুমি অ্যাভারেজ। লাইক স্ট্রং কোনটা তোমার আমি ধরে নিলাম জিআই, অ্যাভারেজ কোনটা তুমি ধরে নিলাম ম্যাথ, উইক কোনটা আমি ধরে নিলাম উইক কোনটা আমি ধরে নিলাম জিকে বা জিএস। এই জায়গায় আমি এবার এক্সামিনেশন দিতে গিয়ে দেখছি যে আমার যে স্ট্রং সেকশনটায় আমি ম্যাক্সিমাম অ্যাটেন্ড করতে পারছি, স্কোর গেইন করতে পারছি। অলসো ম্যাথামেটিক্স অ্যাভারেজ সেকশন আস্তে আস্তে মুভ অন হচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমার জিকে জিএস। ম্যাক্সিমাম স্টুডেন্টের যে কোয়ারিটা আমার কাছে এসেছে আমি সেই রিগার্ডিং কথা বলছি, জিকে জিএসে। এবার তোমাদের প্রবলেম কি না, মক টেস্টটাকে দিয়ে তোমরা জাস্ট পড়াশোনায় লেগে যাচ্ছ। কখনো করা যাবে না এটা। মক টেস্ট দেওয়ার পর মক টেস্টে যে স্কোর তুমি পাচ্ছ সেই স্কোরটাকে অ্যানালাইসিস করতে শেখো। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট অ্যানালাইসিস। এই অ্যানালাইসিস করতে শেখো, আদারওয়াইজ কিন্তু সমস্যা হয়ে যাবে। ওকে, অ্যানালাইসিস মানে কি না, অ্যানালাইসিস মানে হচ্ছে তুমি যে মক টেস্ট দিচ্ছ সেই মক টেস্টটাকে পর্যালোচনা করো, বাংলায় বলতে গেলে। ওকে, তো অবভিয়াসলি যখন তুমি মক টেস্টটা দিচ্ছ পর্যালোচনা কিভাবে করবে? সাপোজ তুমি জিকের কোনো একটা পোর্শন, সাপোজ আমি বললাম যে ধরো জিওগ্রাফির কোনো একটা পোর্শন, মতলব তোমার ধরো যে বিভিন্ন পিটুইটারি আছে নদীর, মতলব শাখা নদী উপনদী, সেই রিভারের কোনো একটা পোর্শনের সমস্যা আসছে, বা হতে পারে হিস্ট্রির কোনো একটা যে বিভিন্ন যে কান্ট্রি আছে সেই কান্ট্রির যে, তারপর আদার্স যে বিভিন্ন সাম্রাজ্যগুলো আছে তাদের মধ্যে যে সেই ব্যাটেলের যে তারিখ সেই জায়গাতে সমস্যা আসছে। এই জায়গাগুলোকে আলাদা করে টাইম দাও। মানে এই যে মক টেস্টটা করছো যে কোন পার্টিকুলার সেগমেন্টটায় আমার সমস্যা আসছে, এমন তো হতে পারে না যে টোটাল জিকেটা দিয়ে সমস্যা আসছে, তাহলে তুমি তো প্রিপেয়ার নয়। স্টেট কাট, কোন পার্টিকুলার সেগমেন্টটায় প্রবলেম আসছে সেই সেগমেন্টটাকে আলাদা করে প্রয়োজনে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা দাও, এটা আমার রিকোয়েস্ট। ওই পার্টিকুলার সেগমেন্টটাকে আজ তুমি আধ ঘন্টা বা কাল তুমি 1 ঘন্টা দেওয়ার পর দেখবে ফার্দার যখন এক্সামিনেশন যাচ্ছ তুমি মক টেস্টে, ওই পার্টিকুলার জায়গা থেকে তুমি কিন্তু ডেভেলপমেন্ট পাচ্ছ বা নিজেকে অ্যাপ্রোচ করতে পারছো। একটা মনের মধ্যে চরম শান্তি আসবে বাবা। এটা আমি তোমাকে জ্ঞান দেওয়ার জন্য বলছি না, এটা আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করেছি। মতলব করাটা উচিত প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মানুষকে। যদি নিজেকে সাকসেস পেতে হয় তো মক টেস্ট অ্যানালাইসিস করা দরকার। বোঝা গেল? আদারওয়াইজ কিন্তু একটু চাপে পড়ে যেতে হতে পারে। ঠিক আছে, তো এই অ্যানালাইসিসটা প্রত্যেককে আমি করতে বলবো, এটা আমার রিকোয়েস্ট। ঠিক আছে, তো আশা করি পুরো জিনিসটাকে আমি সর্ট করতে পেরেছি। আর ম্যাথামেটিক্স কিছু মানুষজন বলছে যে স্যার আমার ম্যাথামেটিক্সের ক্যালকুলেশন স্পিডটাকে সমস্যা হচ্ছে। বাবু, ক্যালকুলেশন স্পিডের কোনো শর্ট ট্রিক্স হয় না। ক্যালকুলেশন তুমি যত করবে তত তোমার ব্রেনিং ক্যাপাসিটি বাড়বে, তত তোমার ব্রেনের যে ওয়েটেজ, সেই ওয়েটেজটা আস্তে আস্তে সেই ক্যালকুলেশনটাকে, মতলব তোমার যে ক্যালকুলেশন ব্রেন,
সেটা ডাইজেস্ট করতে সক্ষম হবে। একদিন করলে প্রচুর ক্যালকুলেশন, আর একদিন একদমই ক্যালকুলেশন করলে না, এটা কিন্তু ডাইজেস্ট করতে সক্ষম হবে না। ঠিক আছে, তো এটা আমার রিকোয়েস্ট কি ক্যালকুলেশন প্রত্যেক দিন কন্টিনিউ করতে থাকো, কিন্তু অ্যাভারেজ বেসিসে করো। যে হাই লেভেলের করে অনেক করে ফেললাম আর একদিন কিছু করলাম না, এটা করার দরকার নেই। একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে করো, প্লাস এটাই রিকোয়েস্ট কন্টিনিউ করো, ডে বাই ডে করো। ঠিক আছে, তোমার ব্রেন কিন্তু সেই ক্যালকুলেশন যে ব্রেন, সেই ব্রেনটাকে আস্তে আস্তে ডাইজেস্ট করতে সক্ষম হবে। ঠিক, জি হ্যাঁ। তো অবশ্যই আশা করি আমি জায়গাটাকে পুরোপুরি ক্ল্যারিফাই করতে পারলাম। অনেকেই বলেছিলে, যাই হোক। এবার তোমরা প্রত্যেকেই জানো সামনে আমাদের গ্রুপ ডি বেরিয়ে গেছে ভ্যাকেন্সি, এবং এনটিপিসিও ভ্যাকেন্সি প্রায় ডান। ভ্যাকেন্সি আশা করতে পারি এনটিপিসিরও একটা বাড়ার চান্স খুব রয়েছে। যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের গ্রুপ ডি নতুন ব্যাচ চলে এসছে আমাদের 10th পাসে। প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেকটা পোস্টে যতটুকু আমরা দেখতে পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি কোনো ব্যাচ পারচেস করতে চাও, তোমাদের নতুন গ্রুপ ডি ব্যাচ চলে এসছে, যেটা স্টার্ট হবে জানুয়ারি মাসের মিড থেকে। তো প্রত্যেককে বলবো তোমরা পারচেস করলে নিয়ে নিতে পারো। টেক্সটবুক অ্যাপ থেকে পারচেস করার সময় এই কুপন কোডটা দিয়ে পারচেস করবে, DK স্যার ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। ঠিক আছে, কত টাকায় পেয়ে যাবে? 599 টাকায়। আর যদি মনে হয় স্যার আমি শুধুমাত্র গ্রুপ ডি নেব না, SSCGD, এনটিপিসি এবং এই ব্যাচটাও সাথে করে 2025-এর সমস্ত ব্যাচ নেব, আমার মনে হয় সেটাই সব থেকে বড় লাভ হবে। কেন? কারণ এর প্রাইস 599 টাকায়, এবং এই যে তুমি পেয়ে যাচ্ছ সেন্ট্রাল কম্বো, এই সেন্ট্রাল কম্বোটার প্রাইস হচ্ছে কেবলমাত্র জাস্ট এই যে সেলটা চলছে, এই সেলে তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট 599 টাকা প্লাসে। তো অবশ্যই করে প্রত্যেককে বলবো এই ব্যাচটা তোমরা পারচেস করে নিতে পারো। আজ একটা 1 ডে সেল চলছে, আজকের দিনে তোমরা এই ব্যাচটা পারচেস করে নিতে পারো, অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, কি করবে? কিচ্ছু নয়, এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। এই হেল্পলাইন নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাবে যে হাই স্যার আমি এই ব্যাচটা পারচেস করতে চাই। তোমার কাছে ডাইরেক্ট ডিসকাউন্ট লিঙ্ক চলে যাবে, তুমি পারচেস করে নিতে পারো। আর হ্যাঁ, একটা কথা বলি, যদি মনে হয় কি ক্লাস কেমন হয় না হয়, আমার স্টুডেন্টদের জিজ্ঞাসা করো, আমার থেকে বেটার তারা এক্সপ্লেন করতে পারবে। ঠিক আছে, যাই হোক, তো এই গেল আমাদের ব্যাপার স্যাপার। আশা করি পুরো জিনিসটাকে আমি তোমাকে কমপ্লিটলি গাইড করতে পেরেছি। মক টেস্টের ব্যাপারটা ছোট্ট করে হলেও আমি অ্যানালাইসিস করতে পেরেছি, অ্যান্ড তার সাথে সাথে অবশ্যই এক্সামের যে ব্যাপারটা ছিল, সেই এক্সামের ব্যাপারটাও তোমাকে আমি কিন্তু ক্ল্যারিফাই করতে পেরেছি। যদি ভালো লাগে একটু প্রত্যেকে লাইক এবং শেয়ার করে নেব। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, টাটা।